ক্লিক করে টেবিল খুলেছি, তাহলে কি ধরনের ডেটা এখানে দেখাচ্ছে? তখন যেন আমি শুনি সবাই বলেছে অ্যাট্রিবিউট ডেটা। স্পেশাল ডেটা, স্পেশাল ডেটা টেবিল থেকে কোনোদিন পাওয়া যায় না। স্পেশাল ডেটা সবসময়ের জন্য শেফ ফাইলে থাকে, লিখে রাখো SHP ফাইল। শেফ ফাইলে থাকে স্পেশাল ডেটা, খেয়াল রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই শেফ ফাইল SHP ফাইল ছাড়া তোমার মানে কাজ এগোবেই না, ও এমন জিনিস। তাহলে টেবিল হলো, টেবিল থেকে অ্যাট্রিবিউট ডেটা পাবো, আর শেফ ফাইল থেকে স্পেশাল ডেটা পাবো। এই কারণে অ্যাট্রিবিউট ডেটাকে আমরা সাধারণত বলে থাকি ওয়ান ডাইমেনশনাল ডেটা, 1D। স্পেশাল ডেটাকে সাধারণত আমরা বলে থাকি মাল্টি ডাইমেনশনাল ডেটা, লিখে রাখো। মাল্টি ডাইমেনশনাল ডেটা। ইম্পর্টেন্ট কথা। তাহলে এতক্ষণ ধরে আমি কি কি বললাম? আমি বললাম GIS এর দুটো টার্ম হয়, আমেরিকানদের উচ্চারণে, ব্রিটিশদের উচ্চারণে। আমেরিকানরা বলে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ব্রিটিশরা বলে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। GIS এর 4টে M হয়, মেজারমেন্ট, ম্যাপিং, মডেলিং, ম্যানিপুলেশন। কম্পোনেন্ট হয় 5টা, হার্ডকোর, সফটকোর, পিপিল, মেথড, ডেটা। জিওগ্রাফিক্যাল ডেটার দুটো পার্টে আমরা শিখি, অ্যাট্রিবিউট আর স্পেশাল। এই দুটোই আমরা GIS এ করি, এর বাইরে অন্য কোনো ডেটা ইউজ করা যাবে না। তাহলে অ্যাট্রিবিউট ডেটা আর স্পেশাল ডেটা। অ্যাট্রিবিউট ডেটা হোয়াট ইজ ইট দিয়ে কোশ্চেন করলে যে যে অ্যান্সার তুমি পাবে, রং কেমন, সাইজ কেমন, এই ধরনের প্রশ্ন, কত বছর বয়স, ডেটাবেসটা কেমন, বড় না ছোট না মাঝারি, এই ধরনের প্রশ্নের উত্তর দেবে অ্যাট্রিবিউট ডেটা। স্পেশাল ডেটা হচ্ছে হোয়ার ইজ ইট, লোকেশন বেসড কোশ্চেন, তার উত্তর দেবে স্পেশাল ডেটা। এই জন্য এটাকে মাল্টি ডাইমেনশনাল ডেটাও আমরা বলে থাকি স্পেশাল ডেটাকে। এর মধ্যে আহামরি আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই এটার মধ্যে। এরপরে চলে আসছি স্ট্যাটিস্টিক্সের একটা ছোট্ট পার্ট, ডেটা। স্ট্যাটিস্টিক্সে আমরা ডেটা বলতে সাধারণত যদি কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভে ভাগ করি, তাহলে কোয়ান্টিটেটিভের ডেটার মধ্যে আমরা দেখি কত রকমের আছে। কোয়ান্টিটেটিভের মধ্যে দুটো পার্ট আমরা দেখব, একটাকে আমরা লিখব ডিসক্রিট ডেটা, আর একটাকে লিখব কন্টিনিউয়াস ডেটা। ডিসক্রিট ডেটা হচ্ছে সেই সমস্ত ডেটা যেগুলোকে তুমি কাউন্ট করতে পারবে, গুনতে পারবে। আমি লিখে রাখি এখানটায়। তুমি এখানে গুনেছো 1 2 3 4 5 6 7 8, গুনতে পেরেছো, তাহলে কাউন্টেড ডেটা লিখে রাখো এখানটায়। সেইগুলো ডিসক্রিট ফরম্যাটে আছে। কন্টিনিউয়াস কখন বলবো? যেগুলোকে তুমি মেজার করতে পারবে। যেগুলোকে তুমি মেজার করতে পারবে সেগুলোকে কন্টিনিউয়াস ডেটা বলবে। এই কারণে কাউন্টেড ডেটার ক্ষেত্রে সবসময় মনে রাখবে স্টেয়ার কেস এফেক্ট দেখা যায়, এইরকম 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 এইরকম। কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে তুমি দেখবে একটা কার্ভ লাইন ফর্ম করেছে।
এই কারণে ডিসক্রিট ডেটা হিসাবে আমরা ভেক্টর ফাইল ফরম্যাট ইউজ করি। কন্টিনিউয়াসের জন্য আমরা রাস্টার ডেটাকে ইউজ করি। খেয়াল করতে হবে এই জিনিসগুলো। এই কারণে ডিসক্রিট ডেটা হিসাবে আমরা ডিসক্রিট হিসাবে আমরা ভেক্টর ফাইলে শেপ বা তার শেপ ব্যবহার করি, কেননা এখানে জিওমেট্রি বেসড অ্যানালিসিস হয়। কিন্তু রাস্টারের ক্ষেত্রে সেটা হয় না। রাস্টারের ক্ষেত্রে আমরা পিক্সেল ইউজ করে থাকি, কেননা এটা ডিএন ভ্যালুর উপরে বেস করে চলে। ভেক্টর হচ্ছে সাধারণত এটা জিওমেট্রি বেসড অ্যানালিসিস, এই কারণে এটা স্কেলের উপরে নির্ভর করে। কিন্তু রাস্টারের ক্ষেত্রে স্কেলটা বড় কথা নয়, রাস্টারের ক্ষেত্রে রেজলিউশনটা বড় কথা। রাস্টার আর রয়েছে, অর্থাৎ রেজলিউশন গোলাবে না। ভেক্টরের ক্ষেত্রে সব থেকে বড় কথা, ভেক্টরের ক্ষেত্রে যেহেতু এটা শেপ মেনটেন করছে, তিন ধরনের জিনিস হয়: পয়েন্ট, লাইন, পলিগন। কিন্তু রাস্টারের ক্ষেত্রে এমন তো কোনো গল্প নেই পিক্সেলগুলোকেও দেখবে। রাস্টারকে এই জন্য আমরা ফ্লোট অ্যানালিসিস বলে থাকি, ফ্লোট ডেটা। আর ডিসক্রিটকে অর্থাৎ ভেক্টরকে আমরা ইন্টিজার ডেটা বলে থাকি। হ্যালো, লিখে রাখো, লিখে রাখো। ও আমি যে ফোনটা তুলতে কেটে গিয়েছে, আমি সে ক্লাস হচ্ছে। এই অবধি কে কে বোঝেনি, কার কার মাথার উপর দিয়ে না, চলে গেছে? মেডিকা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই অবধি বলে ফেলো কে কে বুঝতে পারোনি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস গো বাবা, খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে কি জিনিস, এবারে হচ্ছে আমাদের কটা জিনিস একটু জানতে হবে। জিআইএস রিমোট সেন্সিং থেকে আমরা কি কি ধরনের ইনফরমেশন পরীক্ষায় ইন্টারপ্রিটেশনে লিখবো, কি কি ধরনের জিনিস আমরা করতে পারি। বা জিআইএস রিমোট সেন্সিং গল্পটা অ্যাকচুয়ালি তাহলে কেন আসছে? এতক্ষণ তো আমি জিআইএস এর কথা বললাম, রিমোট সেন্সিং এর কথাটা কেন আসছে? তার কারণ পৃথিবী নিজেই যে নিজের সেলফিটা তুললো, অর্থাৎ স্যাটেলাইট ইমেজ উঠলো। তাহলে আমি এখানে লিখি, এই যে স্যাটেলাইট ইমেজটা এখানে উঠেছে, এই স্যাটেলাইট ইমেজটা কে ইউজ করবে? এই স্যাটেলাইট ইমেজটা ইউজ করছে ইউজার। তাহলে এইটাকে বলা হয়ে থাকে জিআইএস রিমোট সেন্সিং এর ভাষায় পিক্সেল টু পিপল, পিক্সেল টু পিপল। লিখে রাখো বাবা, এটাকে বলা হচ্ছে পিক্সেল টু পিপল। এই মেথডে জিআইএস রিমোট সেন্সিং একসঙ্গে কাজ করে। তাহলে এখন গল্পটা হচ্ছে, তাহলে রিমোট সেন্সিং আগে না জিআইএস আগে, আমরা জানতে চাই। এই কারণে অনেকে দেখবে, ধরো অনেক অনেক কলেজের সিলেবাসে তারা সিলেবাসটা বা কোর্স রেডি করছে, অনেক সময় লেখে ইউনিট এত আরএস জিআইএস। আবার কেউ 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 লেখে, আমি দেখেছি জিআইএস আরএস। এটা একটা বিতর্কমূলক জায়গা। আরএস অ্যান্ড জিআইএস এটা ঠিক, নাকি জিআইএস অ্যান্ড আরএস এটা ঠিক? তাহলে চলো দেখে নি জিনিসটা তাহলে কি দাঁড়াচ্ছে, কোনটা অ্যাকচুয়ালি হওয়া উচিত। তাহলে আরএস অ্যান্ড জিআইএস নাকি জিআইএস অ্যান্ড আরএস, সঠিকটা কোনটা হবে? সঠিকটা হচ্ছে এই যে স্যাটেলাইট ইমেজটা তুমি তুলেছ, স্যাটেলাইট ইমেজের যেটা আউটপুট,
অর্থাৎ ইমেজ, সেটাই কিন্তু তোমার ইনপুট হিসাবে কাজ করছে জিআইএস এ। এই সিকোয়েন্সটা ভালো করে বুঝতে হবে। স্যাটেলাইট ইমেজের যেটা আউটপুট, অর্থাৎ রিমোট সেন্সিং এর স্যাটেলাইট ইমেজ না বলে এখানটায় রিমোট সেন্সিং আরএস বলে লিখি। রিমোট সেন্সিং এর যেটা আউটপুট অর্থাৎ স্যাটেলাইট ইমেজ, সেটাই কিন্তু জিআইএস এর ইনপুট। এই কারণে আমরা লেখার সময় আরএস অ্যান্ড জিআইএস বলে লিখি। আগে রিমোট সেন্সিং আসে, পরে জিআইএস আসে। এবার রিমোট সেন্সিং তো আমি হাত দিয়ে করতে পারবো না, তার জন্য তোমার একটা সফটওয়্যার লাগবে, তার জন্য তো একটা ল্যাপটপ সফটওয়্যার লাগবেই, ওটার নাম জিআইএস সফটওয়্যার। আর আরএস তো হচ্ছে এই আউটপুটটা তৈরি করেছে, স্যাটেলাইট ইমেজটা, যেটা জিআইএস এর ইনপুট। এই কারণে আরএস জিআইএস কথাটা সঠিক উচ্চারণে আমরা ব্যবহার করি। এইভাবেই পিক্সেল টু পিপল এই মেথডটা আমরা পিক্সেল টু পিপল এই মেথডটা আমরা ফলো করি। ব্যাপারটা বুঝতে হবে। পিক্সেল টু পিপল মেথডটা আমরা কেন ফলো করছি, এইখানে দুটো জিনিস ভালো করে আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে ডেটা, আর একটাকে আমরা বলে থাকি ইনফরমেশন। লেখো, ডেটা আর একটা হচ্ছে ইনফরমেশন। যখন রিমোট সেন্সিং এ ছিল সেটা হয়ে থাকলো ডেটা, যখন জিআইএস এ হলো সেটা হলো ইনফরমেশন। মানে জিআইএস এর যেটা আউটপুট, জিআইএস এর যেটা আউটপুট সেটা হলো ইনফরমেশন। ডেটা কি জিনিস? ডেটা হচ্ছে র অ্যান্ড আনঅর্গানাইজড। আর ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা হচ্ছে অর্গানাইজড। ডেটা হচ্ছে তোমার কি বলবো, র মেটেরিয়াল। কিন্তু ইনফরমেশন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা তৈরি করলো জিআইএস। জিআইএস এর ডেটার ক্ষেত্রে, ডেটার ক্ষেত্রে কোন রকম কনটেক্সচুয়াল মিনিং নেই, কিন্তু ইনফরমেশনের ক্ষেত্রে মানে এক্স্যাক্ট একটা মিনিং আছে, বুঝতে হবে। এই হলো আরএস আর জিআইএস এর মধ্যে বেসিক ডিফারেন্স। ভালো করে বুঝতে হবে বাবা, ভালো করে বুঝতে হবে। এই অবধি কে কে বুঝতে পারোনি আমাকে বলো, তারপর আমি অন্য বিষয়ের মধ্যে ঢুকবো। পৌলমি বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। তুলিকা কোথায়? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো। আস্তে আস্তে আমরা এগোবো। পরের দিন তো অফলাইন ক্লাস, আস্তে আস্তে আমরা এগোবো, আস্তে আস্তেই এগোবো। মঞ্জুলিকা কোথায়? বুঝতে পেরেছো মঞ্জুলিকা? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ঠিক আছে। এইবারে হচ্ছে জিআইএস হোক অথবা রিমোট সেন্সিং হোক, যাই দিক, আমি যাই করি, জিআইএস করি অথবা রিমোট সেন্সিং করি, আমার বক্তব্য ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমাকে ইনফরমেশন, আমরা 3 রকমের ইনফরমেশন পাই। এই 3 রকমের ইনফরমেশনকে এক্সট্রাক্ট করাটা জানতে হবে। তার জন্য সেন্টেন্সকে ভালো করে বুঝতে হবে। এক্সামে কি ধরনের ডেটা এক্সট্রাক্ট করতে বলেছে, কোশ্চেন প্যাটার্ন দেখবো, আমরা দেখবো তখনই বুঝতে পারবে। একটা ইনফরমেশন আমি একটা লিখে দিচ্ছি, এটা থেকে তোমরা বুঝতে পারবে যে ডেটা ইন্টারপ্রিটেশন জিআইএস রিমোট সেন্সিং এ কিভাবে লিখতে হয়। আমি একটা লিখি,
আমি একটা লিখি, ধরো কলকাতা। এইখানে এইখানে এখানে এই চারটে স্টেশন থেকে ডেটা পাওয়া গেছে। তাহলে আমি চারটে স্টেশন থেকে ডেটা পাওয়ার পর আমি এখানটায় লিখলাম টেম্পারেচার at 22 degree north, 88 minute east was 30 degree C on 15th May at 12 noon. এইখানে কত রকমের ইনফরমেশন পেলাম, সবই জিআইএস এর ইনফরমেশন। টেম্পারেচার অ্যাট 22 ডিগ্রি নর্থ, 88 মিনিট ইস্ট, এটাকে আমরা বলবো স্পেশাল ইনফরমেশন। এক নম্বর, পরীক্ষার সময় কিন্তু এই ইন্টারপ্রিটেশন গুলো ভালো করে পয়েন্ট করে করে ইন্টারপ্রিটেশনটা লিখবে। ইন্টারপ্রিটেশনটা লেখার উপরে নাম্বার থাকে, যে যেমন পারে সেরকম ইন্টারপ্রিটেশন লিখুক, তোমরা সুন্দর করে ভদ্র ছেলে মেয়ের মতো সুন্দর করে করে লিখবে। তাহলে কি কি লিখবো? প্রথমে 22 ডিগ্রি নর্থ, 88 মিনিট ইস্ট, এটা হলো আমার স্পেশাল ইনফরমেশন। 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল ওই দিনে, তাহলে এটা হলো আমার থিমেটিক ইনফরমেশন। বা তুমি এটাকেই বলতে পারো অ্যাট্রিবিউট ডেটা। এটাকে তুমি বলতে পারো 30 ডিগ্রি সি কে। 15th মে at 12 noon, মানে একদম দুপুরবেলা, এটাকে বলা হয় টেম্পোরাল ইনফরমেশন। তাহলে এটা গেল টেম্পোরাল, এটা গেল স্পেশাল, এটা গেল থিমেটিক। তাহলে কি কি দেখলাম? স্পেশাল, একটা গেল তোমার থিমেটিক, একটা গেল তোমার টেম্পোরাল। সুন্দর করে বুঝে বুঝে ইন্টারপ্রিটেশন লেখার সময় যেন এই তিনটে জিনিস দেওয়া থাকে, বুঝতে হবে। শিখবো, আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো। কিছু স্যাম্পল কপি আমি দেবো, সেইগুলো দেখে দেখে বুঝবে। তোমাদের সিনিয়ররা যেভাবে শিখেছে, তাদের সিনিয়ররা যেভাবে শিখেছে, তাদের সিনিয়ররা যেভাবে শিখেছে, তোমাদেরকেও সেইভাবেই আমি বলছি। প্রতি বছরই যে কথা বলি, এই বছরও সেটাই বলছি। এইভাবে আমরা ইন্টারপ্রিটেশন গুলো রেডি করব। এই অবধি কে কে বোঝেনি? আহামরি কিছু নেই, কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই। এইবারে হচ্ছে কটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে জিও রেফারেন্স। তোমরা এগুলো তো জানোই, জিও রেফারেন্স কি, হ্যান ত্যান, এগুলো জানো, আমি আর ওইসবের মধ্যে ঢুকছি না। ওভারলে অ্যানালিসিস তোমাদের সিলেবাসে আছে, আসবেই ওভারলে অ্যানালিসিস। আর এইদিকে তোমাদের আগেরবারে ওভারলে আমি বলেছিলাম, ওভারলে এক্সামে এসে গেছে, লিখতে দিয়েছিল যদিও। এবারে ওভারলে হয়তো প্র্যাকটিক্যালে করতে দেবে সামনে বসে, তার জন্য রেডি থেকো, ঠিক আছে? চলো তাহলে একটু দেখিনি কি কি জিনিস এখানে করতে হবে। ওভারলে রিলেটেড যে কোনো প্রশ্নের আমাকে তিনটে জিনিস করতে হতে পারে: অ্যান্ড, অর, এক্সর। অ্যান্ড মানে হচ্ছে ইন্টারসেকশন,
অর হচ্ছে তোমার ইউনিয়ন, এক্সঅর মানে হচ্ছে ডিফারেন্স। বুঝতে হবে। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন জিনিসগুলো যখন উঠে আসবে। আমি শেখাবো 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 এই বছর এটা, মানে তোমাদের সিনিয়রদের ক্ষেত্রে এটা রিটেন, মানে কি বলবো, মানে এটা ওর সবই তো আর প্র্যাকটিক্যাল তো অনলাইন ছিল, লিখতে হয়েছে, এটা করতে দেবে। অর হচ্ছে ইউনিয়ন, টোটাল এরিয়া, টোটালটা। ডিফারেন্স, সিমেট্রিক্যাল ডিফারেন্স। ধরে নাও একটা সার্কেল আর একটা হচ্ছে এই একটা স্কোয়ার, দুটোকে যদি আমি দেখি তাহলে হয়তো এটা এরকম দেখতে লাগছে। তাহলে ইন্টারসেকশন যদি আমি করি, ইন্টারসেকশন করলে হবে কমন এলাকা। কমন এলাকা মানে হচ্ছে এইটা উঠে আসবে। যদি আমি ইউনিয়ন করতে চাই তাহলে টোটালটা উঠে আসবে, তাহলে হয়তো এইটা উঠে আসবে। যদি আমি করতে চাই ডিফারেন্স, ডিফারেন্স মানে হচ্ছে এক্সঅর, তাহলে এইটা উঠবে, এটা উঠবে, শুধু এইটা মাঝখান থেকে কেটে বাদ চলে যাবে, এইটা থাকবে না, এটা কেটে বাদ চলে যাবে, ফাঁকা থাকবে, বাকি যা ছিল তাই। এটা এই বছর এক্সামে আসবে, আজকে প্রথম দিন বলে দিলাম। ধরে নাও এটা এক্সামে এসে গেছে, ধরে নাও এক্সামে এসে গেছেই, এসে গেছেই, এই এমন একটা জিনিস। ঠিক আছে, তাহলে মোটামুটি এই জিনিসগুলো বুঝলাম। আরেকটা তোমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে ডেম। ডেম একটা রাস্টার ডেটা, ডেম একটা রাস্টার ডেটা। সাধারণত এখনো অবধি আমরা 3 ধরনের ডেম নিয়ে কাজ করি। এক, এসআরটিএম ডেম, যেটা এক্সামে তুমি পাবে। একটা হচ্ছে তোমার অ্যালস ডেম, বড় হও তখন অ্যালস পালসার ইমেজে কাজ করবে। 3 হচ্ছে কার্টোস্যাট। আমি তোমাদের এসআরটিএম দিয়ে শেখাবো, আমি তোমাদের কার্টোস্যাট দিয়ে শেখাবো। অ্যালসটা জাস্ট দেখে রাখো। এসআরটিএম ডেম এটা সবাই রাস্টার। এসআরটিএম ডেম এর আসল গল্পটা হচ্ছে এরা সার ইমেজ দিয়ে চলে, সার ইমেজ দিয়ে, স্টেরিও রাডার ইমেজ আমরা বলে থাকি। এটার ক্ষেত্রে অর্থ রেকটিফিকেশন করে ল্যান্ডসেটে নাও, মানে ইউএসজিএস এ দিয়ে দেওয়া রয়েছে। অর্থ রেকটিফাইড, এটার ক্ষেত্রে তুমি 30 মিটারের ইমেজ পাচ্ছ। অ্যালস ডেম, অ্যালস ডেমের ক্ষেত্রে আসল কাজটা হচ্ছে, এটা হাইড্রোলজির কাজের জন্য খুব বেশি ইউজ হয়, স্পেসিফিক, অনেকটাই স্পেসিফিক। এক্ষেত্রে আমরা সাধারণত পোলারোমেট্রিক অ্যানালিসিসটা করে থাকি, মানে করা রয়েছে, করে আপলোড করা আছে, আমরা শুধু ডাউনলোড করি। এটা হচ্ছে পোলারোমেট্রিক অ্যানালিসিস করে আপলোড করা রয়েছে ডেটাগুলো।
এক্ষেত্রে তুমি 12 থেকে 12.5 মিটার পর্যন্ত ডেটা পেতে পারো। কার্টোস্যাট, কার্টোস্যাটের ক্ষেত্রে কাজ হচ্ছে তুমি 10 মিটার রেজলিউশন পেতে গেলে পয়সা দিয়ে কিনতে হবে, আর 30 মিটারের পাওয়া যায় ফ্রিতে, 90 মিটারেরও পাওয়া যায় ফ্রিতে। কার্টোস্যাট 1, কার্টোস্যাট 2, কার্টোস্যাট এরকম ভাবে আছে। এসআরটিএম এর জন্য তোমাকে ইউএসজিএস থেকে ডাউনলোড করতে হবে, ইউএসজিএস থেকে ডাউনলোড করতে হবে এসআরটিএমটা। অ্যালস ডেমের জন্য তুমি ইউএসজিএস থেকে ডাউনলোড করতে পারো। কার্টোস্যাটটা তুমি ভুবান থেকে পাবে। এক্সামে একটা ওভারলে করতে দেবে তোমাদের, একটা ডেম দেবে, ডেম রিলেটেড একটা কাজ তোমাকে করতে দেবে, একটা জিও রেফারেন্সিং করতে দেবে, একটা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার বানাতে দেবে, বা টেম্পোরাল চেঞ্জ দেখাতে বলবে, যে কোনো একটা। এই অবধি যা পড়ালাম বলে কে কে বুঝতে পারে, কার কার মাথার উপর দিয়ে চলে গেছে? আহামরি এমন কিছু জিনিস নেই যেটা বোঝা যাবে না বলে, খুবই সহজ জিনিস দাদা? পারা যাবে। বলো। দাদা, পোলেরোমেট্রিক অ্যানালাইজড ব্যাপারটা কি? পোলারোমেট্রিক অ্যানালিসিসটা হচ্ছে ওই পালসার, যে নামটা শুনেছো, নেটে সার্চ করে দেখবে পালসার। ওই টেকনোলজি দিয়ে পোলারোমেট্রিক পালসার ডেম আমরা বলি। সারের ক্ষেত্রে রাডার টোপোগ্রাফি ওঠে, রাডার ইমেজ। রাডার ইমেজের ক্ষেত্রে গল্পটা হচ্ছে সিগন্যাল গুলো পুরো মানে কি বলবো, মানে পেনিট্রেট করতে পারে, কিন্তু পালসারের ক্ষেত্রে পেনিট্রেট করতে পারছে না। অথচ অথচ পালসারের ডেমটা তৈরি হচ্ছে তোমার মানে 3 ডাইমেনশনাল ভিউ গুলোকে দেখে। যেরকম মনে করো জলের উপরে বরফ ভেসে রয়েছে এতটা, তাহলে জলের নিচে কতটা আমি বরফ দেখতে পাচ্ছি না, একটা ক্যালকুলেশন করে কিন্তু জলের নিচে কতটা বরফ রয়েছে আমি কিন্তু বলে দিতে পারি, রেশিওটা যদি আমি জেনে নিই। তাহলে আমার যদি একটা প্লেটু বা কোনো একটা কি বলবো মানে হিলি এরিয়া, আমি যদি উপরের অংশটা আমার জানা থাকে যে মাটি থেকে এটা এতটা উঁচুতে রয়েছে, তাহলে ওই রেশিওটা সিগন্যাল ক্যালকুলেট করে বলে দিচ্ছে ওর নিচে কত অব্দি কি যাচ্ছি। আমাকে কিন্তু মানে ভিতরে যেতে হচ্ছে না সিগন্যালটা, যেটা তোমার মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং রাডারে হয়ে যাচ্ছে। ইন্ডিয়ার ক্ষেত্রে একটা রয়েছে, ওরা ওই ধরনের সিগন্যাল গুলো 5 মিটার পুরো মাটির মধ্যে ঢুকে যেতে পারে। ওটার নাম হচ্ছে রাইস্যাট, ওটা মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং এর উপরে বেস করে চলে। কিন্তু পালসারের ক্ষেত্রে গল্পটা আলাদা, ও কিন্তু রেশিওটা ক্যালকুলেট করে ফেলে, মাটির উপরে এতটা উঁচুতে, তাহলে এর নিচে কতটা রয়েছে। অদ্ভুত ক্যালকুলেশন, তোমাদের বা আমাদের এগুলো কিচ্ছু করতে হচ্ছে না। অলরেডি স্যাটেলাইট, যখন সেন্সার গুলো লাগানো রয়েছে স্যাটেলাইটের মধ্যে, সেন্সার গুলো এই ধরনের কাজ করে ডেটাগুলোকে আপলোড করে দিচ্ছে, অসুবিধার কিচ্ছু নেই। অ্যালস দিয়ে সাধারণত আমরা গ্রাউন্ড ওয়াটার রিলেটেড কাজগুলো এক নিমেষে করে ফেলি। গ্রাউন্ড ওয়াটার ফ্ল্যাকচুয়েশন, হাইড্রোলজি, হাইড্রোজিওমরফোলজি, গ্রাউন্ড ওয়াটারের যে পার্কুলেশন, ইনফিল্ট্রেশন, এই ধরনের ক্যালকুলেশন গুলো সব অ্যালস থেকে আমরা পেয়ে যেতে পারি। আর এসআরটিএম আর কার্টোস্যাটের ক্ষেত্রে টোপোগ্রাফি রিলেটেড কাজ আমরা পাবো। এর মধ্যে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে এসআরটিএম ডেম রিলেটেড কাজ খুব বেশি পরীক্ষায় আসে, খুব বেশি আসে। একটা হয়তো বলবে স্লোপ ম্যাপ তৈরি করো, অ্যাভারেজ স্লোপ ম্যাপ, অথবা বলবে কন্টুর ম্যাপ জেনারেট করো, অথবা বলবে রাগেডনেস টোপোগ্রাফি জেনারেট করে দেখাও, এরকম ভাবে, বা ডাইসেকশন ইন্ডেক্স ক্যালকুলেট করে দেখাও। 2 সেকেন্ডের কাজ এইগুলো করা ডেম দিয়ে, ওইগুলো দিয়ে করলেই হয়ে যাবে। ডিফারেন্সটা একটু বলো, ওই এক্স অর যেটা, ওটার একটু ছবিটা একটু বলো। এই যে এটা মুখে বলার থেকে খুব ভালো হয় যদি আমি সামনে করে দেখাই। এটা সামনে যখন আমি অফলাইন পড়াবো তখন অফলাইনে এটা করে দেখাবো। ইন্টারসেকশনের ক্ষেত্রে তোমার এই কমনটা কেটে উঠে আসবে, এইটুকুটা করে উঠে এসছিল। আর ডিফারেন্সের ক্ষেত্রে কমনটাকে বাদ দিয়ে যেটুকু অংশ পড়ে থাকলো। তাহলে ইউনিয়নটা ইউনিয়নটা টোটাল বাউন্ডারি লাইনটা হবে।
এইভাবে, তখন দেখো ভিতরের লাইনটা কিন্তু নেই, কিন্তু ডিফারেন্সে ভিতরের লাইনটা দেখাবে, এই লাইনটা কিন্তু দেখাবে, শো করবে। এটাই পার্থক্য ইউনিয়ন আর ডিফারেন্সের মধ্যে। এই খাঁজটা কিন্তু উঠে আসবে বাবা, এটা সামনে করে দেখলে বুঝতে পারবে। আমরা একটা কমন এরিয়া নিয়ে নেবো, কমন এরিয়া নিয়ে করে দেখো, আমি যখন আছি যখন করে দেখাবো। এবার তোমাদের কি কি কাজ? তোমাদের কাজ হচ্ছে, প্রথমে তোমাদের কাজ হচ্ছে নিজেদের অ্যাকাউন্ট খোলা, যদি থাকে তাহলে তো খুব ভালো। এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড অবশ্যই ডায়েরিতে লিখে রাখবে, আমাকে যেন প্রতিদিন বলতে না হয়। যদি তুমি ভুলেও যাও, আমি চাই না আমার সামনে বসে তোমরা আবার অ্যাকাউন্ট বানাও। দু একজন হলে ঠিক আছে, এবারে সবার অ্যাকাউন্ট বানিয়ে দিতে গেলে একটু সমস্যা হবে। আমি এই জন্য এমএসসি ফার্স্ট সেমেই বলেছিলাম অ্যাকাউন্টটা বানিয়ে রাখতে, আর সেই তো কাজে লাগবে, অ্যাকাউন্ট বানিয়ে রাখতে হবে। নাম্বার 2, আমি প্রথম দিনকেই তোমাদের যত ধরনের যত ম্যাপ রয়েছে পুরো ওয়েস্ট বেঙ্গলের, যত পরীক্ষার প্রশ্ন হতে পারে জিআইএস এ জিও রেফারেন্স করার উপরে, সব দিয়ে দেবো। ওইগুলো বাড়িতে প্র্যাকটিস করতে শুরু করবে। প্রথম দিনকে আমরা এটা শিখে নেবো। এই অ্যাকাউন্ট খোলাটা খুবই জরুরি তোমাদের, এটা কিন্তু করতে হবে। আর হাতের স্পিডটা বাড়াতে হবে। ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের জন্য আমরা এসসিপি টুল দিয়ে করব না, জিওমেটিকা সফটওয়্যারটা দিয়েই শিখবো। ঠিক আছে, মোটামুটি এই অবধি কাজ। আমরা পরের দিন জিপিএস পড়তে বসবো। পরের দিন মানে এটা কিছুদিন চলুক অফলাইন ক্লাস, তারপর আমরা জিপিএস পড়তে পূর্ণ এতে বসবো। আহামরি আর কিছু নেই, এইটুকু কথা। এবার হচ্ছে রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং এর জন্য তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হয় স্যাটেলাইট ইমেজটা দিতে পারে 1992 থেকে 2002 সাল পর্যন্ত, মানে এই 2000 সাল পর্যন্ত, 2002 বলে লিখলাম, ঠিক আছে, দিতে পারে। না হলে 2012টা দিতে পারে, তাহলে এটা হলে হবে টিএম, আর এটা হলে হবে ইটিএম প্লাস। 2012 থেকে চললো তোমার 2022 জানুয়ারি পর্যন্ত, এই অবধি চললো তোমার ওএলআই অর্থাৎ ল্যান্ডস্যাট 8। আর 2022 পর থেকে এসছে ল্যান্ডস্যাট 9। তোমাদের টিএম ডেটার পুরো সেন্সার গুলো মুখস্থ করতে হচ্ছে, ইটিএম প্লাস মুখস্থ করতে হচ্ছে, ল্যান্ডস্যাট 8 মুখস্থ করতে হচ্ছে, ল্যান্ডস্যাট 9 মুখস্থ করতে হচ্ছে। অদ্ভুত ব্যাপার, এদের সবার ক্ষেত্রে 4-3-2 কম্বিনেশনেই কাজ হয়ে যাবে। 4-3-2 দিয়ে এফসিসি জেনারেট করবে, তাহলে যে কোনো একটা তোমার এক্সামে আসবে। বাড়িতে স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করা শুরু করে দাও। যার যার অ্যাকাউন্ট আছে বলে ফেলো, আর যার যার নেই কার কার আমাকে একটু বলো। ভুবনে অ্যাকাউন্ট খোলা 2-3 মিনিটের কাজ, ইউএসজিএস একটু টাইম লাগবে। দাদা আমার ভুবনের অ্যাকাউন্টের আমারও ভুবনে পাসওয়ার্ড ভুলে গেছি, কি করব? ও তাহলে ফরগেট পাসওয়ার্ড বলে গেলে ওই কি একটা আছে না, ওই যে পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড করলেই হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে একটা মেল করবে, তা দিয়ে চলে আসবে, ওটা নিয়ে চিন্তা কিছু নেই। খাতা কলমে লিখে রাখবে ডায়েরি নিয়ে, ও এখনো একদম ডিজার্টেশন অব্দি কাজে লাগবে কিন্তু বাবা। ডায়েরি করে রাখো, আর যেন ওখানে আর সেভ করে রাখবে গুগলে পাসওয়ার্ডটা, যাতে সমস্যা না হয়ে থাকে। তো এইগুলো করতে হবে। আর আমার সামনে বসে স্যাটেলাইট ইমেজ কেউ ডাউনলোড করবে না, ওই 1 জিবি তো অতক্ষণ ধরে টাইম লাগবে। যদিও প্রথম দিন আমার কাছে রিমোট সেন্সিং লাগছে না, প্রথম দিন আমি জিও রেফারেন্সিং এর 3টে নিয়ম শেখাবো। একটা হচ্ছে জিসিপি পয়েন্ট দিয়ে, আর একটা হচ্ছে তোমাদের স্ন্যাপ টুল দিয়ে, আর আরেকটা হচ্ছে যদি এদের দুটোর কোনোটাই কাজে না লাগে তাহলে শর্টকাট নিয়মে কিভাবে করতে পারি। এই 3টে আমরা শিখবো, প্রথম দিনকেই শিখে নেবো, আহামরি এমন কিছু কঠিন নেই। দাদা বলছি কোন সফটওয়্যারে তুমি করাবে? QGIS? ওটাই তো সিলেবাসে আছে, সিউর সিলেবাসে। সিউর ওটাই তো। সিলেবাসে তো কিউটাই আছে। আচ্ছা ঠিক আছে। সিউর সিলেবাসে ওই একটাই, কিউ আর জিওমেটিকা, এটাই। সে তোমার যদি ইচ্ছে থাকে তুমি আমার কাছ থেকে পরে আর কেটটা শিখে যেও, সেটা আমার কোনো ব্যাপার না। সে পরে, আগে সিলেবাসটা শেষ হোক,
যাই হোক, এই হচ্ছে মোটামুটি একটা বেসিক জিনিস, আমরা এইগুলোর উপর দিয়ে শিখবো। আচ্ছা, এইবারে তোমরা আমাকে বলো, মোটামুটি আমি ছবিটা তুলে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, তোমাদের লেখা রয়েছে কিন্তু গ্রুপে পাঠিয়েছিলাম একটা পিডিএফ। টিএম, ইটিএম প্লাস, ল্যান্ডস্যাট 8, ল্যান্ডস্যাট 9 এগুলো একটু মুখস্থ করতে হবে। সে ওই ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4 এ কারা কারা আছে, এই দায়িত্বটা তোমাদের নিজেদের। এবার আমার যেটা বক্তব্য, মঙ্গলবার দিন কারা কারা আসছো, টুইসডে তে কারা কারা আসছো, টুইসডে মর্নিং কারা কারা আসছো, আমি একটু দাদা, ডায়েরিতে আমি। লিখে দেবো। দাদা আমি সবাই কি টুইসডে চলে আসবে নাকি? আমি টুইসডে ছাড়া আরেকদিন কবে বলেছিলাম যেন, থার্সডে না ফ্রাইডে, কবে বলেছিলাম? ফ্রাইডে দাদা, ফ্রাইডে ফ্রাইডে বলেছিলাম না? আমি ভুলেই গেছিলাম, থার্সডে না ফ্রাইডে। ফ্রাইডে বলেছিল। থার্সডে তো বললে তোমার সেকেন্ড সেমিস্টার আছে, মানে ইউজি এর আছে স্টুডেন্ট বললে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এইবারে এই ফ্রাইডেটা থার্সডে শুধু করব, তার